সেদিন ছিল ভরা পৌষের রাত। প্রচণ্ড ঠান্ডা। শহরের আলো পিছনে ফেলে বিজয়ের গাড়িটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এক নির্জন পথ ধরে ছুটে চলেছে। অফিসের কিছু কাজ থাকায় আজ তার বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। ঘড়িতে তখন 11টা পেরিয়ে গেছে। বাইরে হিমশীতল বাতাস। বিজয় গাড়ির ভেতর মৃদু সুরে মিউজিক চালু করে দিল। বিজয় দ্রুত বাড়ি ফিরতে চাইছিল, কারণ কাল সে গ্রামের বাড়ি যাবে। অদিতির সাথে তার বিয়ের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হবে। এইসব ভাবতে ভাবতেই বিজয় গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তীব্র ব্রেক কষতে হলো বিজয়কে। হেডলাইটের তীব্র আলোয় দেখল গাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী। বিজয় দ্রুত দরজা খুলে বেরিয়ে এলো। কে আপনি? আপনার কোনো আক্কেল জ্ঞান নেই? এইভাবে কেউ গাড়ির সামনে দাঁড়ায়? এখনই তো একটা বিপদ হয়ে যেত। সরি, আমি নিরুপায় হয়ে এমন কাজ করেছি। কেন, কি হয়েছে? তাছাড়া এই গভীর জঙ্গলে এত রাতে একা কি করছেন? আমার নাম দিয়া। আমার গাড়িটা প্রায় 2 ঘন্টা হলো খারাপ হয়ে গেছে। নেটওয়ার্কও নেই এখানে, কাউকে ফোনও করতে পারিনি। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু এই রাস্তায় একটাও গাড়ি আসেনি। আপনার গাড়ি দেখে তাই আমি ছুটে এলাম। যদি কোনো বন্য জন্তু আক্রমণ করত তখন কি করতেন? আমার কাছে সবসময়ই একটা পিস্তল থাকে। দয়া করে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিন প্লিজ। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। দিয়ার মায়াবী চোখ আর অসহায় আরতি বিজয়কে আর কিছু ভাবতে দিল না। ঠিক আছে, উঠুন তাড়াতাড়ি, এই রাস্তা খুব একটা ভালো নয়। দিয়া গাড়িতে উঠলে বিজয় আবার গাড়ি চালাতে শুরু করলো। থ্যাঙ্কস আমার উপকার করার জন্য। আরে না না, এটা তো আমার কর্তব্য। কোথায় নামবেন আপনি? ব্রিজটা পেরিয়ে যে কলোনিটা পড়বে ওখানেই আমার বাড়ি। আপনার বাড়ি কোথায়? আমার আরও কিছুটা যেতে হবে। এখানে আমি কাজের সূত্রে থাকি। তাছাড়া আমার এই পাহাড়ি এলাকা খুব ভালো লাগে। কিছু যদি মনে না করেন আপনার ফোন নাম্বারটা নিতে পারি? আমিও এখানে একাই থাকি। বাবা কাজের সূত্রে এখানে এসেছে, কোনো বন্ধু বান্ধবও নেই তেমন। বিজয়ও তাকে নাম্বারটা দিল। সেই রাতের সেই অপ্রত্যাশিত সাক্ষাৎ ছিল বিজয়ের জীবনের এক অভিশাপের শুরু। দিয়াকে বাড়িতে পৌঁছে দেবার পর বিজয় চলে যায়। এরপর প্রায় তারা দেখা করতে শুরু করলো। বিজয় অফিস থেকে ফেরার পর তারা কোনো নিরিবিলি জায়গায় ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটাতো। বিজয়ের হাসি, তার সরলতা ধীরে ধীরে দিয়ার মনের গভীরে জায়গা করে নিতে শুরু করলো। বিজয়ও দিয়ার প্রতি এক দুর্বলতা অনুভব করল। এক সময় যেন তারা প্রেমে পড়ল। কিন্তু বিজয়ের জীবনে ছিল কঠিন বাস্তবতা, কারণ তার বিয়ে আগে থেকেই তার পরিবারের সম্মতিতে অদিতির সাথে ঠিক হয়ে আছে। বিজয় বারবার দিয়াকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু দিয়ার ভালোবাসা ছিল জেদি, একরোখা। বিজয়, আমি তোমাকে হারাতে চাই না, আর আমি যেটা চাই সেটাকে না পাওয়া পর্যন্ত আমি ছাড়ি না। দরকারে আমি তোমার জন্য আমার জানও দিতে পারি। আরে কি সব বলে চলেছ? প্রাণ দিতে হবে না, চলো বাড়ি যাই। বিজয় তাকে ছেড়েও থাকতে পারছিল না, আবার তাকে ধরেও রাখতে পারছিল না। কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। দিয়ার এই একরোখা ভালোবাসা একদিন চরম আবদারে পরিণত হলো। দিয়া বায়না ধরল, চলো না বিজয়, একদিন এখান থেকে দূরে নির্জন কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে চাই, যেখানে শুধু তুমি আর আমি থাকব। তোমার তো সামনে 2 দিন ছুটিও আছে।
কিন্তু এইভাবে যাওয়াটা কি ঠিক হবে? না, কোনো কিন্তু নয়। আমি বলেছি মানে তোমাকে যেতেই হবে। বিজয়ের দুর্বলতা আর দিয়ার প্রতি আকর্ষণ তাকে আটকাতে পারল না। সামনের সপ্তাহে তারা দূরে ভ্রমণে বেরিয়ে পড়ল। সারা দিন তারা অনেক ঘোরাঘুরি করল, খাওয়া দাওয়া করল। তারপর ফেরার পথে সন্ধ্যা গড়িয়ে রাত নামল। পাহাড়ের ঘন কুয়াশা, তার ওপর রাস্তা খারাপ। দিয়া বলল, বিজয়, রাতে আর বাড়ি যেতে হবে না। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। চলো কোনো লজে আজ রাতটা কাটিয়ে দিই। নিরুপায় হয়ে তারা একটা পুরনো নির্জন লজে রুম নিল। একটাই ফাঁকা রুম ছিল। রুমে ঢুকে বিজয়ের অস্বস্তি বাড়ছিল, কিন্তু দিয়ার চোখে ছিল এক মিশ্র আবেগ, প্রেম, আশা আর জেদ। বিজয় সোফায় বসেছিল। দিয়া তার পাশে এসে বসল। নীরবতা ভেঙে বিজয় বলল, দিয়া, আমাদের এইসব করা উচিত হচ্ছে না। তুমি কেন এলে তাহলে? যদি আমার সাথে থাকতে নাই চাও, তবে এত কাছে কেন এলে? আমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারছি না। তুমি এমন বলো না, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি জানি দিয়া, কিন্তু আমি আমার পরিবারের কাছে কথা দিয়েছি। আমি আমার বাগদত্তার কাছে কথা দিয়েছি। কথা তো ভাঙা যায় বিজয়। একটা কথা ভেঙে যদি একটা জীবন বাঁচে, তবে কেন ভাঙবে না? যদি তোমার জীবনটা আমার সাথে আরো সুন্দর হয়, তবে কেন কেন এই পুরনো বাঁধন টেনে বেড়াবে? দিয়া বিজয়কে জড়িয়ে ধরল। বিজয়ের নৈতিকতার দেওয়ালটা যেন মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গেল। সেও দিয়াকে জড়িয়ে ধরল। সেই রাতে তারা এক নিষিদ্ধ সম্পর্কে জড়ালো। হোটেলের সেই রাতের পরদিন, তখন সন্ধে হয়ে গেছে। সেই জঙ্গল দিয়ে গাড়ি ছুটছে। গাড়িতে ফেরার সময় দিয়ার মুখে ছিল বিজয়ের প্রতি এক অধিকারবোধের নতুন তেজ, আর বিজয়ের চোখে ছিল গভীর অনুশোচনা। জঙ্গলের মাঝামাঝি, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, ঠিক সেখানে পৌঁছাতেই দিয়া নীরবতা ভাঙল। আর নয় বিজয়, আমি কাল রাত্রে আমার সবটুকু দিয়েছি। তুমি এখন আমার হয়ে গেছো। আমি চাই তুমি তোমার বিয়ে ভেঙে দাও। এক্ষুনি ফোন করো। বিজয় রাস্তার ধারে গাড়ি থামালো। তার মুখ ফ্যাকাশে। প্লিজ দিয়া, বোঝার চেষ্টা করো। এসব কি বলছো? এটা ছিল একটা ভুল। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রাগে ক্ষোভে দিয়ার চোখ জলজল করে উঠল। দিয়া শান্তভাবে তার ব্যাগ থেকে একটা ছোট পিস্তল বের করল। তুমি এমন করো না দিয়া, এটা ব্ল্যাকমেল। এই নাও। যদি তুমি বুঝো যে আমাকে ছাড়াই তুমি ভালো থাকবে, তাহলে আমাকে গুলি করো। না হলে আমি... বিজয় ভয়ে কাঁপতে শুরু করলো, কিন্তু পিস্তলটা ধরল না। দিয়া, প্লিজ সরাও এটা, ব্যাগে রেখে দাও। ছেলে মানুষই করো না। দিয়া বিজয়ের দিকে পিস্তল তাক করল। তারপর এক লহমায় নিজের কপালে ঠেকালো। বিজয়, তুমি তোমার জীবন বেছে নাও, আর আমি আমার পথ। না না দিয়া, স্টপ। মুহূর্তের মধ্যে একটা বিকট শব্দ। দিয়ার দেহটা এলিয়ে পড়ল। তার খোলা চোখ যেন বিজয়কেই দেখছে। এ কি করলে দিয়া? উফ, এখন কি করি এখন? বিজয় দিশেহারা হয়ে গেল। পুলিশ, লোক জানাজানি, সব কিছু থেকে বাঁচতে সে দ্রুত গাড়ি চালিয়ে সেই ঘন জঙ্গলের ভিতর ঢুকে পড়ল। অনেকটা যাবার পর ঘন জঙ্গলের মধ্যে একটা জায়গায় গাড়ি দাঁড় করালো।
এখানেই ওকে দাফন করে দিতে হবে, না হলে কেউ জানতে পারলে সবাই আমাকেই দোষী ভাববে আমি ওকে খুন করেছি। বিজয় গাড়ির ভেতর থেকে কোদালটা বের করে মাটি খুঁড়তে শুরু করলো। এই শুনশান জঙ্গলে তার মাটি খোঁড়ার শব্দটা যেন অনেক জোরে জোরে শোনা যাচ্ছে। একসময় মাটি খোঁড়ার কাজ সম্পূর্ণ হলো। তারপর গাড়ি থেকে দিয়ার লাশটা নিয়ে এলো। তারপর ভয়ে কাঁপতে কাঁপতে দিয়ার লাশটা মাটি চাপা দিয়ে দিল। সরি দিয়া, তোমাকে এইভাবে মাটি চাপা দিতে আমি বাধ্য হয়েছি, না হলে সবাই ভাববে আমি তোমাকেই খুন করেছি। কেউ আমার কথা বিশ্বাস করবে না। আমাকে ক্ষমা করে দিও। তারপর বিজয় গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। তখনই কে যেন বলে উঠল, আমাকে একা ফেলে রেখে চলে যাচ্ছ? বিজয় থমকে দাঁড়িয়ে পড়ল। পিছনে তাকিয়ে দেখল কেউ নেই। মনের ভুল ভেবে সে গাড়িতে উঠে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। কিছুদিনের মধ্যেই বিজয়ের বিয়ে হয়ে গেল অদিতির সঙ্গে। বিয়ের কিছুদিন পর বিজয় অদিতিকে নিয়ে নিজের সেই কর্মস্থানে এসে হাজির হলো। রাত তখন গভীর। অদিতি গভীর ঘুমে অচেতন। বিজয়ের কিছুতেই ঘুম আসছে না। তার বারবার মনে হতে লাগলো এই ঘরে সে অদিতি ছাড়া আরও কেউ একজন আছে। বিজয় উঠে গেল, বাইরে পায়চারি করতে লাগলো আর ভাবতে লাগলো তার কেন এমন মনে হচ্ছে, কেন এত অস্বস্তি লাগছে। তখনই তার পিছন থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। তুমি কি ভেবেছিলে মাটি চাপা দিলেই আমি শেষ হয়ে যাব? আমি তো তোমার রক্তে মিশে গেছি বিজয়। আমি তোমার জীবনকে উপভোগ করতে দিব না। হ্যাঁ, এ কি দিয়া? তুমি তুমি তো তুমি তো মারা গেছো। হ্যাঁ, আমি মারা গেছি তোমাকে না পাওয়ার আক্ষেপে। আমি যেমন তোমাকে পাইনি তেমন তোমাকে কারো হতেও দেব না, কারো। এই বলে সে অদৃশ্য হয়ে যায়। বিজয় বুঝতে পারল দিয়ার আত্মা ফিরে এসেছে। তার মৃত্যু হলেও তার আত্মা এখনো তার পিছু ছাড়েনি। অদিতি ঘুমিয়ে আছে। তার কানের কাছে দিয়ার আত্মা ফিস ফিস করে বলছে, বিজয় তোর নয়, ও শুধু আমার, শুধুই আমার। কে কে? বিজয় কোথায়? বিজয়, বিজয়! বিজয় ছুটে আসে অদিতির কাছে। কি হয়েছে অদিতি, কি হয়েছে? কে যেন আমার কানের কাছে বলে গেল বিজয় শুধু আমার। বিজয় বুঝতে পারল এটা দিয়ার আত্মার কাজ। ও কিছু নয়, তুমি মনে হয় স্বপ্ন দেখেছো, শুয়ে পড়ো। স্বপ্ন নয় বিজয়, কেউ সত্যি আমার কানের কাছে বলে গেছে। এরপর থেকে অদিতি ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলো। অদিতিও বুঝতে পারছিল তাদের বাড়িতে তৃতীয় কারো উপস্থিতি আছে। একদিন অদিতি দেখল তাদের বেডরুমের দেওয়ালে লেখা, তোমাদের ভালোবাসা অপবিত্র। বিজয়, এসব কে করছে? তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু এখানে তুমি আমি ছাড়া আরো একজন আছে যার উপস্থিতি আমি বুঝতে পারি। বিজয় বুঝতে পারে এই সবই দিয়ার অতৃপ্ত আত্মা করছে, কিন্তু মুখে বলল, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। সেদিন রাতে অদিতি জ্বরে কাঁপছে, শরীর আরও অসুস্থ হয়ে গেছে। কোনো রকম ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছে। বিজয় বুঝতে পারছে দিয়ার প্রতিশোধ এখন অদিতির ওপর। তখনই দেখল
সিলিং থেকে দিয়ার রক্তাক্ত বিকৃত অবয়ব ঝুলছে। তুমি আমাকে সেদিন একা ফেলে এসেছিলে বিজয়। আমি তোমাদের কাউকে শান্তিতে থাকতে দেব না। অদিতিকে আমি শেষ করে দেব। প্লিজ দিয়া, আমার কথা শোনো। তারপর অদৃশ্য হয়ে যায়। না, এবার কিছু একটা করতে হবে, না হলে ও অদিতিকে শেষ করে দেবে। তার আগে আমাকে কিছু করতে হবে। বিজয় পরদিনই এক সাধু বাবার কাছে গিয়ে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। বুঝতে পারছি, এর থেকে বাঁচার একটাই উপায়। তুমি যেখানে তাকে দাফন করেছো সেই মাটি আবার খুঁড়ে তার কঙ্কালটা পুড়িয়ে ফেলতে হবে। তার দেহকে উপযুক্ত মর্যাদা না দিলে তার আত্মার মুক্তি হবে না। তবে এই কাজটা সূর্যের আলো নিভে যাবার পর করতে হবে। ঠিক আছে বাবা, আমি সব করব, আমাকে করতেই হবে। সেই দিনই সন্ধ্যের সময় বিজয় গাড়ি আর তেলের একটা ক্যান নিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলো যেখানে সে দিয়াকে দাফন করেছিল। এই তো, এখানেই দিয়াকে দাফন করেছিলাম, তাড়াতাড়ি মাটি খুঁড়তে হবে। বিজয় মাটি খুঁড়তে লাগলো। এক সময় সেই কঙ্কালটা বের হতেই একটা বীভৎস চিৎকার ভেসে এলো সেই জঙ্গল থেকে। বিজয় তাড়াতাড়ি ওই কঙ্কালের ওপর পেট্রোল ছিটিয়ে দিল। তখনই কিছুটা দূরে দেখলো দিয়া দাঁড়িয়ে আছে। বিজয়, এ কি করছো তুমি? ওটা জ্বালিও না, আমি তাহলে চিরদিনের জন্য শেষ হয়ে যাব। অনেক হয়েছে দিয়া, আর নয়। এবার আমরা শান্তিতে থাকতে চাই। শান্তি? আমি যে শান্তিতে নাই সেটা বুঝতে পারো না? বিজয় মশালে আগুন ধরিয়ে দিল। বিজয়, থামো বিজয়। দেখো দেখো আমাকে, আমি কতটা অসহায়। আমাকে শেষ করো না বিজয়, শেষ করো না। বিজয় কোনো কথা শুনল না, কঙ্কালটার ওপর মশালটা ছুঁড়ে দিল। আর সাথে সাথে দিয়া রূপ পাল্টে ভয়ঙ্কর একটা রূপ নিল। চিৎকার করে উঠল। তারপর ছুটে এসে সেই আগুনের মধ্যে ঝাঁপ দিল। আমি আবার আসবো, আবার আসবো। তোমাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না, দেব না আমি। চিৎকার থেমে গেল, লাল আভা নিভে গেল, শুধু ছাই আর ধোঁয়া পড়ে রইল। বিজয় হাঁটু গেড়ে বসে পড়ল। ক্ষমা করে দিও দিয়া, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তারপর বিজয় বাড়ি ফিরে দেখল অদিতি সম্পূর্ণ সুস্থ। এরপর থেকে তাদের সাথে আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।